শ্রেয়া আসলে রূপমকে নয়, অন্য একজনকে ভালোবাসে। কাকে ভালোবাসে? মানুষকে। আমার পাজামা পাঞ্জাবিগুলো নিতে এসেছি। কিছু দরকার? আমি খুঁজে দেব? এই জামা কাপড়গুলো ব্যাগ থেকে বার করে আলমারিতে রেখে দেওয়াটা ভালো। আমি আমারগুলো সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু আলমারিতে তো অনেক জায়গা আছে, কাপড় জামাগুলো নামানোর কি দরকার? আমাদের আমাদের দুজনের জামা কাপড়ই তো থাকতে পারে এখানে রূপম। আমি আজকে দুজনের জামা কাপড়ই আলাদা আলাদা করে গুছিয়ে রাখবো। কিচ্ছু সরাতে হবে না, আমাদের দুজনের জামা কাপড়ই থাক না এখানে। না মানে এখানে শুধু আমার জামা কাপড়ই। জামা কাপড়গুলো যেখানে আছে ওখানেই থাকুক না রূপম। কোনো দরকার নেই, এগুলো আজ থেকে অন্য আলমারিতে থাকবে। এসে গেছো মিনা? আমি ভাবছিলাম কাউকে দিয়ে তোমাকে ডাকতে পাঠাই। আরে দেখো না, আমি কি এসব পারি বলো তো একা একা? শ্রেয়াই তো এতদিন এসব কিছু করতো, এখন আমাদের তোমরাই ভরসা। এই তো সেদিনের কথা দিদি ভাই, আমাদের প্রবালের বিয়েতে সে শ্রেয়ার কি উৎসাহ! ওরে বাবা, একদিনের মধ্যে সমস্ত কিছু বিয়ের বাজার করে ফেললো নিজেই। সত্যি গো, শ্রেয়ার কথা আজকে খুব মনে পড়ছে। মনে নেই আবার? আমার মেয়ে লক্ষ্মী মেয়ে, বুঝেছ? কার কি সুবিধে অসুবিধে খুঁটি নাটি সবকিছুই মাথায় রাখে। মেয়েরা বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে গেলে বাড়িটা খুব ফাঁকা হয়ে যায়, তাই না মিনা? বিশেষ করে শ্রেয়ার মতো মেয়েরা। মেয়েটা এখন নতুন পরিবারে নতুন পরিবেশে গিয়ে কি করছে কে জানে। চিন্তা কি আমারও কম হচ্ছে বলো? কম ঝড় তো গেল না মেয়েটার উপর দিয়ে। আর শ্রেয়া যা মেয়ে, মরে গেলেও মুখ ফুটে নিজের অসুবিধার কথা কাউকে বলবে না। দিদি ভাই, তুমি বরং শ্রেয়াকে একটা ফোন করো। তুমি শুধু শুধু চিন্তা করে মন খারাপ করছো, দেখবে ওর সঙ্গে কথা বললে তোমার মনটা একটু হালকা হবে। হ্যাঁ, ঠিক বলেছ। রুদ্রদা বা রূপমের মোবাইলে একটা ফোন করে দেখি শ্রেয়া কেমন আছে বলে। না থাক, এখন ফোন করাটা বোধহয় ঠিক হবে না। ওমা, থাকবে কেন দিদি ভাই? তুমি শ্রেয়ার সঙ্গে কথা বলবে, এতে আবার ঠিক বেঠিকের কি আছে? না গো মিনা, শ্রেয়া তো এখন শুধু আমারই মেয়ে নয়, রুদ্রদা বিথিদির ছেলের বউ। এখন ফোন করব, হয়তো কোনো কাজ করছে ও, আমার ফোনটা পেয়ে ব্যতিব্যস্ত হয়ে যাবে।
ঠিক হবে না। আর তোমরা তো যাবেই, গিয়ে তো দেখে আসবে। তোমরা ফিরে এলে তো আমি জানতেই পারবো কেমন আছে, বলো? মিনা শ্রেয়া যতই আমার মেয়ে হোক, শ্বশুর বাড়িতে যখন তখন ফোন করলে যে সমস্যা হতে পারে সেটা তো অনেকেই বোঝে না, তাই না? মেয়েকে ভালোবাসি বলে তো তার সংসারে আমি অমঙ্গল ডেকে আনতে পারি না। মা, মম একটু কথা বলতে চাইছে আপনার সাথে। হ্যাঁ বেয়ান, বলুন। শ্রেয়া, ওদের নিয়ে গিয়ে ঘরে বসা। অঞ্জলির তো বরণই হলো না। কি হবে মাসিমা, এসব তো পুতুল খেলা। কি গো? হ্যাঁ, আরে এরকম হাঁ করে দাঁড়িয়ে থাকলে হবে? এগুলো সাজাতে হবে না? হ্যাঁ, সেই জন্যই তো এসেছি। আসলে তোমরা কথা বলছিলে তো, তাই দাঁড়িয়েছিলাম। দাও, এগুলো বাইরের ঘরে গিয়ে আগে রাখি। ট্রেগুলো তো ওইখানেই রাখা আছে, তত্ত্বটাও বাইরের ঘরেই সাজিয়ে নেব। চলো। ও বাবা, কতগুলো লঙ্কা দিচ্ছিস? হ্যাঁ, কতগুলো দিতে বলেছিলাম? 2টো। আর কটা দিয়েছিস? 4টে। তুই এক কাজ কর, আজ থেকে রান্না বান্নাগুলো তুই সব কর। আমি চাই একটু বেরিয়ে আসি 1 মাস কোথাও গিয়ে। তুমি নিশ্চিন্তে যাও মা, তুমি কিচ্ছু ভেবো না, আমি সবকিছু সামলে নেব। আজকে হয়তো আমি করতে পারবো না, কিন্তু কালকে থেকে সব ঠিকঠাক করবো। ও, তা কেন রে? আজ থেকে করতে পারবি না কেন? অসুবিধাটা কি হলো? হ্যাঁ, তুই তো একবার এক্সপার্ট হয়ে গেছিস, আমি দেখতে পাচ্ছি সব ব্যাপারে। ও মা, আজকে কি করে করবো গো? আজ তো নতুন বৌদিমণি রান্না করবে, আজ দাদাবাবুর বউ ভাত না। ও মা, তুমি এখানে কি করছো বলো তো? আজ তো বউ ভাত। আর বউ ভাতের দিন নতুন বউকে সব রান্না করতে হয়। তুমি যাও না, বৌদি সব রান্না করে নেবে নিচে। ওইসব আর আজকালকার দিনে কেউ মানে না। তা মানে না যে তার অবশ্য কারণ রয়েছে। আজকালকার কটা মেয়েই বা জানে রান্নাবান্না, যে একেবারে রান্নাবান্না করে পরিবারের সবাইকে খাওয়াবে? দেখেছি তো বউ ভাতের নমুনা অন্যান্য বাড়িতে। সমস্ত রান্নাবান্না করা থেকে বউ এসে হাতাগুলো একটু ছুঁয়ে দিয়ে চলে গেল, হয়ে গেল বউ ভাত। কিন্তু মা, আমি তো রান্না করতে পারি। মায়ের কাছে কিছু কিছু রান্না শিখেছি। হতে পারে আপনার মতন ভালো হবে না, কিন্তু একদমই যে পারবো না এমনও নয়। তুমি যে রান্না করতে পারো না এ কথা তো আমি একবারও বলিনি। আমি বলছি আমি যখন রয়েছি তখন তোমার রান্নাঘরে আসার দরকারটা কি? ও মা, সে কি কথা? দরকার হবে কেন? আজ তো রান্না বৌদিমণি করবে, তা না হলে কিসের বউ ভাত? এই শোন, তুই যা করছিস সেটা ভালো করে কর। কে কি করবে না করবে সেই নিয়ে তোমাকে মন্তব্য করতে হবে না। এভাবে হাত পা গুটিয়ে চুপচাপ ঘরে বসে থাকতে ভালো লাগছে না মা। আপনি বিশ্বাস করুন, আমি সত্যি রান্না করতে পারি। একদিন না হয় খেয়েই দেখুন আমি কেমন রান্না করি। হ্যাঁ, সেটা তো যে কোনো একদিন করলেই হয়। আজকেই যে সেটা করতে হবে তার তো কোনো ব্যাপার নেই। আজকের দিনটায় আমারও তো কিছু ইচ্ছে থাকতে পারে মা। ইচ্ছে তো আমারও অনেক কিছুই ছিল, পূরণ হলো কোথায়? আচ্ছা, নিমন্ত্রিতদের লিস্টটা তৈরি হয়েছে তো? হ্যাঁ, এই তো একদম রেডি। হ্যাঁ, ওইটা নিয়েই তো আমরা এতক্ষণ লড়াই মানে আলোচনা করছিলাম। কিতে দেখ, এটা বেশ ভাল লাগছে। দেখ, ঠিক আছে, এটা যখন মার পছন্দ তখন এটাকেই সিলেক্ট করে দাও। কার তোমাদের পছন্দ মতো হয়েছে? মেনু আমার পছন্দ মতো। মা,
বৌদি যখন এত করে চাইছে তখন একদিন একটু ছেড়ে দেখোই না। একটু ভাত দি বাবা। তুমিও খেতে বসে যাও না ঐন্দ্রিলা। বাবা মায়ের পুজো হয়ে গেলে বৌদি আর মা একসঙ্গে খেতে বসবে। তুমিও একটু নাও ঝিমলি। এ কি বাবা, আপনি শুকনো ভাত খাচ্ছেন কেন? তরকারি নিন না। না, আমাকে একটু ডাল দাও। হ্যাঁ, ডাল? আপনি তো ডাল দিয়ে খেলেন। আচ্ছা, মাছের ঝোল দিই। আপনি তো মাছের ঝোল খেতে খুব ভালোবাসেন। মা আমাকে আপনার পছন্দ মতো রান্নাগুলো করতে শিখিয়ে দিয়েছে। বাবা দিভাইয়ের রান্না করে মাছের ঝোল খেতে খুব ভালোবাসে জানো। ওই ঝোলটা দিভাই সত্যি খুব ভালো রান্না করতো। কে রান্না করেছে এটা? কেন বাবা, ভালো লাগেনি? তুই বানিয়েছিস? হ্যাঁ, আমি বানিয়েছি। যাক, এই নিয়ে আমার একটা চিন্তা ছিল, এখন আমি নিশ্চিন্ত হলাম। জানিস মা, শ্বশুর বাড়ির লোকজনের মন জয় করা যায়, তাদের ভালোবাসা পাওয়া যায় তাদের ভালো ভালো রান্না করা খাবার খাইয়ে। আর সেটা যে তুই পারবি এ নিয়ে আমি একবারে নিশ্চিত। বাবা, হ্যাঁ রে মা, এত ভালো রান্না আমি কোনোদিনও খাইনি। আমি চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি তোর শ্বশুর বাড়ির লোকজন সব একসঙ্গে খেতে বসেছে আর তোর রান্না করা খাবার খেয়ে ধন্য ধন্য করছে। বাবা তুমি খুশি হয়েছো তাতেই আমি খুশি। অন্য কাউকে খাইয়ে ধন্য করার মতন ইচ্ছে আমার নেই। বলিস কি রে মা, আর 5 জন তোর রান্না করা খাবারকে প্রশংসা করবে, এ নিয়ে আমার কত গর্ব হবে এ সম্বন্ধে তোর কোনো ধারণা আছে? বাবা কি হলো, তুই খেয়ে নাও, খাবারগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে। শ্রেয়ার মতো হয়নি না বাবা? আমিও খুব চেষ্টা করেছিলাম মায়ের সঙ্গে শ্রেয়ার মতো করে রান্না করতে। না ঐন্দ্রিলা, না, কথাটা ঠিক তা নয়। তুমি আমার বৌমা, আদরের বৌমা, কিন্তু আমার মেয়েটার রান্নার স্বাদ আমার মুখে এখনো লেগে আছে। মেয়েটা চলে গেছে, আমার এই ভালো লাগাটুকু অন্তত থাক। মা তুমি কিন্তু শুধু শুধু রাগ করছো। তোমার মনে নেই আমার শ্বশুর বাড়িতে আমিও প্রথম দিন পাত্রী রেঁধেছিলাম, আর
আর লুকিয়ে লুকিয়ে কিভাবে তোমায় ফোন করেছিলাম রেসিপিটা জানার জন্য। রূপু, তুই খুব ভালো করেই জানিস যে তোর বাবা আর রূপম আমার হাতের রান্না ছাড়া খেতে পারে না। এবারে খেতে বসে যদি ওরা খেতে না পারে তখন কিন্তু আমাদেরই খারাপ লাগবে। মা, সেটা তো ঠিক আছে, কিন্তু বৌদি যখন এত চাইছে তখন না হয় তুমি একটা ডিশ বৌদিকে করতে দিলে, বাকিটা তুমি নিজে করো না। হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য ঠিক। ওর সব ইচ্ছেতেই তো আজকাল যা কিছু হচ্ছে, আমার ইচ্ছের তো কোনো মূল্যই নেই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওই ছোলার ডালটা তো হয়েই আছে, এখন বাকি আছে পনির, মোচা, কই মাছ আর মাটন। তা তুমি কোনটা পারবে দেখে নাও। তাহলে আমি কই মাছটা করিনি এখন। রূপম কিন্তু কই মাছ খায় না, ছোট মাছের কাঁটা বেছেও খেতে পারে না। বৌদি, দাদা কিন্তু কই মাছ খাবে না। তাহলে কি তুমি রান্নাটা করবে? না মানে দাদা না খেলে তোমার রান্নাটা তো পুরো মাটি হয়ে যাবে, তাই না? তুমি কিছু চিন্তা করো না, আমি আজকে একটা নতুন রেসিপি করব, দেখবে সবাই খুব ভালো খাবে। মাছ কিন্তু বেশি ভাজবে না, বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যায়, আর তখন সে মাছ কেউ মুখেই তুলবে না। আমার তো মনে হয় বৌমনি খুব ভালোই রান্না করতে পারে, যা জোরাজোরি করছে নিশ্চয়ই খুব ভালো রান্না করবে। আর মা, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি তো আছি। আর তাছাড়া তোমরা কিসে নুন কম খাও, কিসে ঝাল কম খাও, সে সব তো আমি জানি, আমি সব কিছু বলে দেবো। বৌদি, তুমি কি একবার বাড়িতে ফোন করে জেনে নেবে মাছের রেসিপিটা কি? সেটার কোনো দরকার পড়বে না রূপসা। সন্ধ্যা, হলুদ নুন কোথায় আছে আমাকে একটু দেখিয়ে দেবে? ঠিক আছে রূপু, ওর মাছ রান্না হয়ে গেলে তুই আমায় ডাক দিবি। বাকি রান্নাগুলো কিন্তু আমি করবো। দেখেছো দিদিমণি, মাছ মাখার কায়দাটা দেখেছো? আমি তো আগেই জানতাম বৌমনি আমাদের পাকা কিনবে।